আচ্ছা, তাহলে এখন আমরা ম্যানেজমেন্ট অফ দি মোলার প্রেগন্যান্সি বা যেটা হাইড্রোটিটিভ ফ্রম মোল, তো এখানে মেনলি কমপ্লিট মোল সম্পর্কে আমরা মেনলি আলোচনা করব যে কমপ্লিট মোলটা আসলে কি বোঝায়, কি কি হয় এখানে। তো যেহেতু এটা একটা কাইন্ড অফ প্রেগন্যান্সির মতো, প্রেগন্যান্সি বলা চলে, তাহলে এখানে অবশ্যই শর্ট পিরিয়ড অফ দ্য অ্যামেনোরিয়া থাকবে। ঠিক আছে, আমরা 6 to 8 উইকের অ্যামেনোরিয়া পড়েছি, যেটা ছিল আমাদের একটোপিক প্রেগন্যান্সিতে, এবং হাইড্রোডিটিফর্ম মোলারটা আমরা পড়বো 8 থেকে 12 উইকস। তাহলে 8 থেকে 12 উইকসের একটা অ্যামেনোরিয়া এখানে প্রেজেন্ট থাকবে 8 থেকে 12 উইকসের। তারপরে আমরা আর্লি প্রেগন্যান্সি সিমটমস যেগুলো আছে এগুলা হচ্ছে বেড়ে যেতে দেখবো। তো আর্লি প্রেগন্যান্সি সিমটম কেন বাড়বে? কারণ এই যে হিউম্যান কোরিয়ানি গনাডোট্রপিক যে হরমোনটা আছে সেটা এক্সট্রিমলি হাই হয়ে যাওয়ার কারণে আমাদের প্রেগন্যান্সি সিমটমটাও এক্সাগারেটেড হয়ে যাবে। তারপর কি হবে, ইরেগুলার ভ্যাজাইনাল ব্লিডিং হবে, যেহেতু হচ্ছে ব্লাড ভেসেল গুলা, হ্যাঁ, ফিটাসের ব্লাড ভেসেল গুলা ফ্র্যাজাইল হয়ে গেছে। দ্যাটস ওয়াই দেখা যাবে যে ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে ইরেগুলার। তারপর তো আমরা দেখছি যে এই যে এখানে দেখছি যে গ্রেপ লাইক ভেসিকল পার ভ্যাজাইনা দিয়ে বের হয়ে আসছে। এখানে কি দেখছি যে গ্রেপ লাইক স্ট্রাকচারস অফ ভ্যারিং সাইজ ফিলিং দ্য ইউটেরাস, ইচ অ্যাটাচড বাই আ ফাইন স্টক। হ্যাঁ, তাহলে ফাইন স্টক দিয়ে প্রত্যেকটা অ্যাটাচড থাকে। এবং এখানে কি আমি দেখছি যে ব্লাড ভেসেল গুলা ওগুলা রাপচার হয়ে যায় প্রলিফারেশনের কারণে যদি থাকে, মেবি হেভি, ভ্যাজাইনাল ব্লিডিং মেবি হেভি। আচ্ছা, তারপর আমরা দেখবো যে কোনো ফিচার মুভমেন্ট হবে না যদি কমপ্লিট মোল হয়। তাহলে মেনলি আমরা কিন্তু কমপ্লিট মোল সম্পর্কেই পড়বো, মেনলি পড়তে হবে যে অ্যামিনোরে থাকবে যেহেতু প্রেগন্যান্সি, আর হচ্ছে হিউম্যান কোয়ারি গনাডোট্রপিকের লেভেল অনেক বেশি বেড়ে যাবে, আর্লি প্রেগন্যান্সি সিমটমস থাকবে, প্রেগন্যান্সি হবে বাট ইরেগুলার ভ্যাজাইনাল ব্লিডিংও থাকবে, ভ্যাজাইনাল ব্লিডিং এর সাথে সাথে যে গ্রেপস বের হবে। ঠিক আছে, এই দেখো ভ্যাজাইনা দিয়ে গ্রেপের একটা ছবি, কোথায় এটা, আচ্ছা এখানে বোধহয় নাই। আচ্ছা, তো ভ্যাজাইনা দিয়ে হচ্ছে গিয়ে গ্রেপস গুলা গ্রেপের মতো হচ্ছে এই যে গ্রেপের মতো বের হয়ে আসে, পাশাপাশি কিন্তু এখানে একটা ভ্যাজাইনাল ব্লিডিংও থাকবে, চারপাশে কিন্তু ব্লিডিংও থাকবে, শুধু নট অনলি দ্য ব্লিডিং, হ্যাঁ, এই যে নট অনলি দ্য গ্রেপ লাইক স্ট্রাকচার, এখানে কিন্তু হচ্ছে গিয়ে এই ব্লিডিংও বের হবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই পরবর্তী ইয়াতে, যে এখানে কি বলছে, জেনারেল এক্সামিনেশন অবশ্যই ইল লুকিং থাকবে, অ্যানিমিয়া থাকবে কারণ অনেক বেশি পরিমাণে ব্লিডিং হয়েছে, আর একলামশিয়ার ফিচার থাকতে পারে যেমন হচ্ছে হাইপার টেনশন, ইডেমা, প্রোটিনিউরিয়া। এখানে যেটা হয় যে অ্যাবনর্মাল যে ট্রপোপ্লাস্ট গুলো আছে, আমাদের জানি যে ট্রপোপ্লাস্ট একটা ম্যালিগনেন্ট প্রলিফারেশন হয়েছে, তাহলে অ্যাবনর্মাল ট্রপোপ্লাস্ট ডেভেলপ করছে, এবং অ্যাবনর্মাল ট্রপোপ্লাস্টটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের অ্যানজিওজেনিক টক্সিন রিলিজ করতেছে, যেটা কিনা ব্লাড ভেসেলকে এফেক্ট করবে, এবং তারপর কি হবে, প্রি অ্যাক্লেমশিয়া হবে। তাহলে এই যে অ্যাবনর্মাল ট্রপোপ্লাস্ট, আমরা জানি যে ট্রপোপ্লাস্টের যে অ্যাবনর্মাল প্রলিফারেশন, সেখান থেকেই কিন্তু আলটিমেটলি ইয়াটা হয়, তাই না? ট্রপোপ্লাস্টের যে অ্যাবনর্মাল প্রলিফারেশনের কারণে কিছু হার্ডিটিডিফর্ম মোল বা কোরিয়ার কার্সিনোমা হার্ডিটিডিফর্ম মোলা ডেভেলপ করে। তো ট্রপোপ্লাস্ট যখন অ্যাবনর্মাল হয় তখন হচ্ছে আমাদের হচ্ছে টক্সিন রিলিজ হয়, এবং সেটা কিন্তু ব্লাড ভেসেলকে এফেক্ট করে। প্রি অ্যাক্লেমশিয়া মানে কি বলতো? প্রি অ্যাক্লেমশিয়া মানে হচ্ছে আমাদের এই যে হাইপার টেনশন হয়ে যাওয়া, তাই না, বেড়ে যায়, মানে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, তারপর হচ্ছে ইরিমা ডেভেলপ করে, এগুলো তো প্রি অ্যাক্লেমশিয়ার সময় হয়। আচ্ছা, তাহলে অ্যাবনর্মাল এক্সামিনেশনে আমরা কি দেখবো, ইউটেরাসের সাইজটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে কারণ হিউম্যান কোরিয়ানি গনাডোট্রপিকের পরিমাণ অনেক বেশি। ডাউই ফিলিং হবে ইউটেরাসে, ইউটেরাস ভর্তি ভেসিকল, তাহলে ইউটেরাসে ধরলে আমরা কিরকম ফিলিং পাবো, ডাউই ফিলিং পাবো। তারপর আমরা তো কোনো ফিটাল পার্ট ভেতরে পাবো না, অ্যাবসেন্স অফ দ্য ফিটাল পার্ট, তাহলে জাস্ট ইউটেরাসটা বড় হয়েছে এবং ভেতরে কোনো ফিটাল পার্ট নেই, এটা হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে। তারপর আমরা ভ্যাজাইনাল এক্সামিনেশনে দেখবো যে ওভারি গুলা এনলার্জমেন্ট হয়ে গেছে, তাহলে হিউম্যান কোরিয়ানি গনাডোট্রপিক হরমোন বেড়ে যাওয়ার কারণে সেটা ওভারিকেও এফেক্ট করছে এবং এখানে ওভারিয়ান সিস্ট হচ্ছে। তারপর ভ্যাজাইনাল ডিসচার্জে আমরা কি পাবো, ভেসিকেল পাবো, এবং সার্ভাইকাল অস হচ্ছে ওপেন থাকে। তো
তো ব্লাড ক্লট আর ভেসিকেল আমরা ফিল করতে পারবো ভ্যাজানাল এক্সামিনেশনে। আমরা কি দেখবো? সার্ভাইকাল অসটা ওপেন, হ্যাঁ, সার্ভাইকাল অসটা ওপেন, তাহলে আমরা কি দেখবো? যে ব্লাড ক্লট আর ভেসিকেল আমরা হচ্ছে গিয়ে ফিল করতে পারবো সার্ভাইকাল অস দিয়ে। তাহলে হচ্ছে সার্ভাইকাল অস ওপেন, if the cervical os they open, ব্লাড ক্লট আর ভেসিকেল মেনলি হচ্ছে যে সার্ভাইকাল অস দিয়ে আমরা হচ্ছে ব্লাড ক্লট যে আছে ভেতরে ব্লাড আর হচ্ছে ভেসিকেল এগুলা হচ্ছে সুদের বোতলে ফিল করতে পারবো। এবার আমরা আল্ট্রাসোনোগ্রাম করবো। আল্ট্রাসোনোগ্রাম করে ইনভেস্টিগেশনে আমরা কি দেখবো? যদি লোয়ার অ্যাবডোমেনাল ইনভেস্টিগেশন, লোয়ার অ্যাবডোমেনাল আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখবো স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স। কেন? কারণ অনেকগুলা স্মল ফ্লুইড স্যাকস থাকবে, আমরা দেখতে পারবো। তো এটা দেখে হচ্ছে স্নো স্টর্মের মতো লাগবে ওই তোমার ওই স্মল ফ্লুইড স্যাক গুলা। আর আমরা বিটা এক্সএজি লেভেল যদি দেখবো, যদি দেখি তাহলে দেখবো যে এটা এলিভেটেড হয়েছে, ঠিক আছে। এক্স-রেতে আমরা দেখবো যে ক্যানন বল অ্যাপিয়ারেন্স থাকতে পারে, সেটা হচ্ছে মেটাস্টাসিস যদি হয়। যদি কোরিও কার্সিনোমা থাকে, ক্যারিডিটিফর্ম মধ্যে যদি কোরিও কার্সিনোমা ডেভেলপ করে এবং এটা যদি মেটাস্টাসিস হয়, তখন আমরা দেখবো এক্স-রেতে যে আমাদের লাং এর এক্স-রেতে যে ক্যানন বলের অ্যাপিয়ারেন্স। তারপর তো ইনভেস্টিগেশনে সিবিসি, তারপরে বিও ব্লাড গ্রুপিং গুলো তো আছেই। এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্টই হচ্ছে সাকশন অ্যান্ড কিউরেটেজ অফ দ্য মোল। সাকশন হচ্ছে লাইক এক্সপালশন করে দিব, যে ভেতরে যে প্রোডাক্টটা আছে ওটা বেরিয়ে বের করতে হবে। ব্লিডিং হচ্ছে যদি সিভিয়ার হয় কমপ্লিট ইভ্যাকুয়েশনের পরে, তাহলে আমরা যে সিঙ্গেল ডোজ অফ এরগোমেট্রিন দেব, এবং যেটা কিনা আর কিউটেজ কেন করা হয়? আমাদের রেসিডুয়াল যে মোল আছে সেটা বের করার জন্য। সব ধরনের টিস্যু রিমুভ হয় না। আর এরগোমেট্রিন দিলে হচ্ছে কন্ট্রাকশন হয় ইউটেরাইনের। ইভাকুয়েশন অ্যান্ড কিউটেজ একটা আমরা পড়েছি সাকশন অ্যান্ড কিউটেজ, একটা হচ্ছে ইভাকুয়েশন অ্যান্ড কিউটেজ। ইভাকুয়েশন হচ্ছে যে প্রোডাক্ট আমরা বের করবো এবং এটা হিস্টোপ্যাথোলজিতে পাঠাবো, হ্যাঁ। তাহলে আমাদের যদি স্পন্টেনিয়াস যদি হচ্ছে বের হয়ে যায় মোলটা, তাহলে আমাদের কি করতে হবে? মানে বাকিটুকু রেসিডুয়াল মোলটা বের করার জন্য আমাদের ইভাকুয়েশন এন্ড কিউটেজ করতে হবে। আর সাকশন এন্ড কিউটেজ কখন করতে হবে? যখন স্পন্টেনিয়াসলি কিছু বের হয় না, নো মোল হ্যাজ এক্সপেলড আউট। প্রসেস অফ এক্সপালশন আমরা এক্সপালশন করে বের করব যখন এটা বের হয় না, বাট ইভাকুয়েশন এন্ড কিউটেজটা আমরা করব যখন স্পন্টেনিয়াসলি কিছু পরিমাণে মোলটা বের হয়ে আসছে। হিস্টেরেক্টমি করা যায় যে যাদের হচ্ছে 40 বছরের বেশি এবং 3 থেকে 4টা বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আচ্ছা, তো সাকশন তো বের করা, ইভাকুয়েশনও বের করা, বাট কিউটেজ করে আমরা কি করি? কিউটেজ করে আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এই টিস্যু যেটা আছে সেটা হচ্ছে হিস্টোপ্যাথোলজি করতে পাঠায় দিই আর কি, কালেক্ট করে। কিউটেজ তো যে রাব করে কালেক্ট করার ব্যাপারটা, তাই না? তারপরে আমরা হিস্টেরেক্টমি তো দেখলাম। হিস্টেরেক্টমিতে হচ্ছে গিয়ে 40 বছর, মোর দ্যান 40 ইয়ার্স, অ্যান্ড 3 or more যদি চিলড্রেন থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা হিস্টেরেক্টমি করতে পারি। আর আমাদের কোনো হচ্ছে লুটিয়াল সিস্ট ইন দ্য ওভারি যদি লার্জ হয়, তাহলে ট্রিট করা লাগবে না। এটা নিজে নিজেই হচ্ছে কোরিওনিক অ্যাক্টিভিটি ডিসঅ্যাপিয়ার হচ্ছে, এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আর আরএইচ নেগেটিভ ওমেন হচ্ছে আরএইচ ইমিউনোগ্লোবিউলিন ওদেরকে দিতে হবে, যেহেতু হচ্ছে আরএইচ ইমিউনোগ্লোবিউলিন ট্রপোপ্লাস্টিক সেল হচ্ছে আরএইচ ডি ফ্যাক্টরটা হচ্ছে আমাদের এক্সপ্রেস করে। আচ্ছা, ট্রপোপ্লাস্টিক সেল কি করে? এক্সপ্রেস দ্য আরএইচ ফ্যাক্টর। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে কমপ্লিকেশন কি কি হয়।
হাইড্রোজিফর্ম মোলার। তো এখানেও তো ভেসেল রাপচার হয়, আমরা পড়ছি, হেমোরেজ এবং শক হয়। যদি কোরিয়া কার্সিনোমা হয়, ইনভেশন হয়, পারফোরেশন অফ দ্য ইউটেরাস। তো মোলার টিস্যু যে ভেতরে থেকে যায় সেটা হচ্ছে রিটেন্ড হয়ে গেলে ইনফেকশন হয়। মাইগ্রেন পলিফারেশন হয় হচ্ছে কোরিয়া কার্সিনোমাতে। আর হেমোরেজ এবং শক আমরা জানি যে ডিআইসি ডেভেলপ করে, আসলে এক্সেসিভ ব্লিডিং হতে পারে, কোয়াগুলেশন ফেলিয়ার হয়ে যেতে পারে, ডিআইসি আর কি। তো হেমোরেজ এবং শক, কোয়াগুলেশন ফেইলিয়ার এগুলা হয়ে মানে ডিআইসি হয়ে হার্টিটিফর্ম বলে যেসব টক্সিন রিলিজ হয় তার কারণে ডিআইসি ডেভেলপ করবে এবং সেখান থেকে আমাদের হেমোরেজ এবং শক হয়ে যেতে পারে এবং হচ্ছে ভেসেল রাপচার হতে পারে। তারপর দেখি পালমোনারি ইনসাফিসিয়েন্সি যদি হয় তাহলে হচ্ছে কি হবে, মেটাসিস হচ্ছে লাঙে মেটাসিস হলে পালমোনারি ইনসাফিসিয়েন্সি। তাহলে এগুলা হচ্ছে আমাদের কমপ্লিকেশন অফ হাইড্রোটিফর্ম মোল। এবার আমি যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আসি, ফার্স্টে হচ্ছে আমরা দেখবো কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে। একটা হচ্ছে থেটান অ্যাবর্শন, মাল্টিপল প্রেগন্যান্সি, ফাইব্রয়েড এন্ড ওভারিয়ান টিউমার। থেটান অ্যাবর্শন হচ্ছে আমরা দেখবো যে থেটান অ্যাবর্শনে যেটা হয়, ভ্যাজানাল ব্লিডিং হতে পারে এবং এনলার্জ ইউটেরাস। মাল্টিপল প্রেগন্যান্সিতে আমরা জাস্ট দেখবো যে ইউটেরাস আর এনলার্জ হয়ে গেছে। ফাইব্রয়েড এবং ওভারিয়ান টিউমারে আমরা হচ্ছে মাস পাবো অ্যাবডোমেনে। তাহলে এই সবগুলা কেসে আমরা দেখবো যে ইউটেরাসে উপরে প্রথম দুটা কেসে আমরা দেখবো ইউটেরাসটা এনলার্জ এবং লাস্টের কেসে আমরা দেখবো যে আমরা অ্যাবডোমেনে মাস পাচ্ছি। আচ্ছা, তারপরে দেখবো যে ফলো আপ শিডিউল অফ ইভাকুয়েশন অফ দ্য মোন। হ্যাঁ, ফলো আপের কি শিডিউল আছে। রেগুলার অবজারভেশন অফ দ্য পেশেন্ট ইজ এসেনশিয়াল ফর অ্যাট লিস্ট 2 years to ডিটেক্ট দ্য ফার্স্ট সাইন অফ দ্য রিমেনিং। আচ্ছা, রেগুলার অবজারভেশন করা লাগবে। এখন পেশেন্টকে হচ্ছে গিয়ে আমাদের যে জিজ্ঞেস করতে হবে যে ভ্যাজাইনাল ব্লিডিং হয়েছে নাকি। তাহলে আমরা বুঝবো যে হচ্ছে persistent amenorrhea of for longer period, মানে বিটা এসএসজি লেভেল স্টিল এলিভেটেড আছে কিনা সেটা দেখার জন্য আমরা জিজ্ঞেস করবো যে পারসিস্টেন্ট অ্যামোনিয়া আছে নাকি। মানে এগুলো হচ্ছে তোমার হচ্ছে সিমটমের সাথে মিলাবো বা সিমটম গুলা কমতেছে নাকি। ভ্যাজিনাল ব্লিডিং যদি হয় তাহলে বুঝবো যে কিছু মোলার টিস্যু ভেতরে এখনো আছে। বিটা আইসিজি লেভেল যদি স্টিল এলিভেটেড হয় তাহলে আমরা বুঝবো যে কিছু পরিমাণে অ্যামেনোরিয়া হচ্ছে আছে, মানে অ্যামেনোরিয়া যদি হয় তাহলে আমরা বুঝবো কিছু পরিমাণে বিটা আইসিজি এখনো এলিভেটেড আছে। লাঙে মেটাসিস হলে আমরা হেমোপ্টাইসিস ডিসঅ্যাপনিয়া চেস্টমেন দেখবো। তারপর ব্রেনে মেটাসিস হলে আমরা দেখবো হচ্ছে গিয়ে প্যারাসিস এন্ড প্যারালাইসিস, হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স। যদি স্কিনে মেটাসিস হয় তাহলে নোডিউলস হয় হচ্ছে বালবাতে। হেমাটোমেসিস হলে আমরা যদি হয় তাহলে আমরা বলবো যে জিআইটি তে মেটাসিস হয়েছে। যদি ইউরিনারি ট্র্যাক্টে মেটাসিস হয় তাহলে আমরা বুঝবো যে হেমাচিউরিয়া, মানে হেমাচিউরিয়া হলে আমরা বুঝবো যে এই ট্র্যাক্টে মেটাসিস হয়েছে। এখন জেনারেল এক্সামিনেশনে আমরা দেখবো যে কি দেখবো যে অ্যানিমিয়া, ক্রনিক ব্লিডিং এর কারণে অ্যানিমিয়া হচ্ছে। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা দেখবো যে কোনো পরিমাণ লাম্প আছে। ইনার ইউটেরাস, ওভারিয়ান থিকা লুটিয়ান সিস্ট মেটাস্টাসিস। তো অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা কোনো লাম্প পাইতে পারি। ভ্যাজাইনাল এক্সামিনেশনে দেখবো যে আমাদের ইউটেরাসের সাইজটা যে অনেক বড় হয়েছে, কজ হচ্ছে কিছু রিটেন টিস্যু আছে। লুটিয়ান সিস্ট অফ দ্য ওভারি, এটা হচ্ছে দেখা যায় যে বিটা আইসিজির কারণে যে থিকা লুটিয়ানে কনভার্ট হয়। তারপর ভালভা, ভ্যাজাইনা, সার্ভিক্স, ইউরোথাতে এগুলো ডিপোজিট আছে নাকি, মানে এটি ব্লিডিং সোর্স অথবা ডিপোজিট আছে নাকি সেটা দেখবো আমরা। ইনভেস্টিগেশনে আমরা দেখবো যে ইনভেস্টিগেশনে আমরা কি করবো বলো তো, আমরা হচ্ছে সেরাম বিটা আইসিজি যেটা সেটা হচ্ছে এস্টিমেশন করব আর চেস্ট এক্সরে করব। আমরা যদি সেরাম বিটা এসিজি যেটা সেটা যদি হচ্ছে এস্টিমেশন করি, আমরা দেখবো যে উইকলি আনটিল 3 consecutive লেভেল বিকামস নেগেটিভ। তো আমরা হচ্ছে সেরাম বিটা এসিজি এস্টিমেশন করতে থাকবো, উইকলি করব যতক্ষণ না পরপর 3বার আমাদের নেগেটিভ আসে। আমরা হচ্ছে তারপর হচ্ছে মান্থলি করব, সেটা হচ্ছে পরবর্তী 6 মাসের জন্য আমরা হচ্ছে মান্থলি বিটা এসিজি এস্টিমেশন করতে থাকবো। তো নর্মালি যেটা হয় যে ফার্স্ট নর্মাল বিটা আইসিজি লেভেলটা হচ্ছে
মোল ইভাকুয়েশনের 9 সপ্তাহ পরে জেনারেলি এসিজি লেভেলটা নর্মাল হয়। চেস্ট এক্সরে আমরা করব ইভাকুয়েশনের পরে, এবং প্রথম এক্সরে করব, আর সেকেন্ডটা করব 4 সপ্তাহ পরে। অ্যাডভাইস, প্রেগনেন্ট হওয়া যাবে না ফলো আপের সময়ে, এটা ভেরি ইম্পর্টেন্ট। কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে। যে ওসিডি হচ্ছে, ওসিপি হচ্ছে অনেক প্রেফার্ড, তার জন্য হচ্ছে রিলায়েবল কন্ট্রাসেপশন। আর প্রজেস্টেরন অনলি পিলটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে ভিজুয়াল ব্লিডিং করে অনেক বেশি, ঠিক আছে। আর আইওসিডি ইউজ করা উচিত না, প্রজেস্টেরন অনলি পিল আইওসিডি দুটো ইউজ করাই উচিত না, আমাদের ব্লিডিং করতে পারে। আর ব্যারিয়ারটা ভালো না, ফেলিয়ার রেটটা বেশি, বাট আমাদের ওসিপিটা হচ্ছে ট্রাই করতে হবে। মানে আমাদের সিরিয়াসলি আসলে কন্ট্রাসেপশন দরকার এখন। তো আইওসিডি আমাদের যেটা হচ্ছে ইনসার্শন করতে হবে, যেটা কিনা রিস্ক অফ পারফোরেশন। আচ্ছা যাই হোক, কনফিউশন দূর করা, প্রেগন্যান্সি তে এসএজি বাড়ে, তাই কনফার্মের জন্য আমাদের হচ্ছে আমাদের why not to become pregnant during period of follow up। তো আমাদের কোনো রকম কনফিউশন করা যাবে না যে আসলে এই বিটা এসএজিটা কোন কারণে বাড়ছে, কি প্রেগন্যান্সির কারণে নাকি হচ্ছে আমাদের হাইড্রোডিটি ফর্ম মোলের কারণে। ইন্ডিকেশন অফ দ্য কেমোথেরাপি, এগুলা হচ্ছে যে সংখ্যাগুলা ভালো মতো দেখতে হবে। বিটা আইসিজি লেভেল হচ্ছে যদি 6 মাস আফটার ইভ্যাকুয়েশন ইভেন ইফ ফলিং। দেখো, ইভ্যাকুয়েশনের 6 মাস পরেও যদি আমি দেখি বিটা আইসিজি লেভেল রেজ, তাহলে আমরা কি করব? আচ্ছা, এখানে কি ইউজ করা হয়? ইন্ডিকেশন অফ দ্য কেমোথেরাপি ফলিং ইভ্যাকুয়েশন ইমিথোট্রেক্সিড এন্ড ফলিক অ্যাসিড। আমাদের কিন্তু কেমোথেরাপিতে মিথোট্রেক্সিড এবং ফলিক অ্যাসিড ইউজ করা হয়। এবং এখানে কি রেজ বিটা আইসিজি লেভেল 6 মান্থ আফটার ইভ্যাকুয়েশন, মানে ইভ্যাকুয়েশনের 6 মাস পরেও যদি আমাদের বিটা আইসিজি লেভেল রেজ থাকে, তাহলে আমাদের হচ্ছে কেমোথেরাপি চিন্তা করতে হবে। তারপর বিটা এসএজি প্লাটু হয় লাইক হচ্ছে একটা নর্মাল আসে, তখন সেটা হচ্ছে আমরা কেমোথেরাপি করতে পারি। বিটা এসএজি যদি এত বেশি বেড়ে যায়, 20,000-এর থেকে বেশি, তখন হতে পারে রাইজিং বিটা এসএজি হতে পারে। পালমোনারি ভালভার ভাজাইনাল মেটাস্টাসিস হলে, হেভি যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে, হিস্টোলজিক্যাল এভিডেন্স অফ কোরিয়াল কার্সিনোমা যদি হয়, আর যদি ব্রেইন, লিভার আর লাংয়ে মেটাস্টাসিস হয়, তাহলে এই যে মেটাস্টাসিস হলে এবং হচ্ছে দেখা যাচ্ছে যে বিটা যে লেভেলের ব্যাপার স্যাপার, এগুলা মিলে হচ্ছে আমরা দেখবো যে কেমোথেরাপি দিব কি দিব না।